বন্ধুরা, গল্পটিকে শেষ পর্যন্ত মন দিয়েই শুনবেন। আমি গরিব ছিলাম, তাই মা বাবা মারা যাওয়ার সাথে সাথেই আমার ভাই আমাকে পাগলের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। আমি অনেক কেঁদেছি, কিন্তু পাগলা আমাকে তার বাসায় নিয়ে গেল। আগে খুব কাঁদতাম, কিন্তু আমার পাগল স্বামী আমার খুব যত্ন নিত। আমার জন্য দামি জিনিস কিনে দিয়ে রাতে অন্য ঘরে চলে যেত। আমি খুব অবাক হয়ে একদিন সেই ঘরে লুকিয়ে থেকে দেখে তো আমার হুঁশ উড়ে গেল। পাগল স্বামী হাতে করে আমার স্বামী আমার খুব যত্ন নিতেন। তিনি আমার জন্য দামি দামি জিনিস কিনে আনতেন, যদিও তার কাছে তেমন টাকা থাকতো না। আমি অবাক হতাম যে তিনি এত জিনিস কোথা থেকে পান। কিন্তু এই একটা কাজে আমি খুব খুশি হয়ে যেতাম যে সে আমার পছন্দের খাবার এবং জিনিসপত্র নিয়ে আসতো, কিন্তু রাতে সে অন্য ঘরে গিয়ে ঘুমোতো। আমি অবাক হতাম যে সে যদি আমার জন্য এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে, তাহলে সে আমার প্রতি এত উদাসীন কেন? কেন সে আমার কাছে আসে না, আমার সাথে কথা বলে না? কেন আমার প্রতি তার এই উদাসী মনোভাব? আমি একদিন রাতে তার ঘরে লুকিয়ে পড়ি, যাতে সে ঘরের মধ্যে কী করে আমি তা জানতে পারি। কেন সে আমার ঘরে ঘুমায় না? তারপর আমি আমার স্বামীকে এমন কাজ করতে দেখলাম যে আমি আমার চোখ বন্ধ করে ফেললাম, কারণ সে তো... আমার নাম নিশা। আমি দেখতে খুব সুন্দরী। আমার বৌদি আমার সৌন্দর্যকে হিংসা করত এবং আমার সাথে বাজে ব্যবহার করত, আর বলতো একদিন তোর সৌন্দর্যের অহংকার ধুলোয় মিশিয়ে দেব। আমি বলতাম, ভগবানকে অন্তত ভয় পাও, আমি তোমার কি ক্ষতি করেছি? মা বেঁচে আছেন, বাবা বেঁচে নেই, কিন্তু যতদিন আমার মা ছিলেন ততদিন সংসারের সমস্ত দায়িত্ব আমারই হাতে ছিল। আমার দাদাও আমাকে চোখে দেখতে পারতো না। ও সব সময় বলতো, আমার বউয়ের উপর মাতব্বরি করবি না। আমিও একটু রেগেছিলাম, কারণ আমিও উল্টাপাল্টা কিছু সহ্য করতে পারতাম না। যেমন বৌদি যদি মাকে সময় মতো খাবার না দেন বা বাসি খাবার দেন, তাহলে আমি রেগে যেতাম। একদিন বৌদি মাকে বাসি খাবার খেতে দিয়েছিল। যেহেতু মা সুগারের রোগী, তাই আমি বৌদিকে বললাম, মায়ের স্বাস্থ্য এমনিতেই খারাপ, তুমি যদি খাবার রান্না নাই করবে তাহলে আমাকে বললে না কেন? তুমি কি বাসি খাবার খাইয়ে মাকে মেরে ফেলতে চাও? এই ইস্যুতে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গিয়েছিল। আমার দাদা বৌদিকে সমর্থন করে বলেছিল, তোকে তো আমি একদিন এমন সোজা করব যে তখন বুঝতে পারবি বৌদির সঙ্গে ঝগড়া করার পরিণাম। তুই ছোট হয়ে তোর বড় বৌদির সাথে এভাবে কথা বলিস? আমি বললাম, ছোট বা বড় ব্যাপারটা তা না, সে যদি কিছু ভুল কাজ করে তাহলে আমি অবশ্যই বলবো। সেই দিনের ঝগড়া শুনে মায়ের শরীর খারাপ হয়, তাই তাকে আমরা হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে তিনি 4 দিন লড়াই করে অবশেষে আমাদের সবার মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যান। মায়ের মৃত্যুতে আমি খুব দুঃখ পেয়েছি। এরপরে একদিন রাতে দাদা রুমে এসে বলল, মা আর এই পৃথিবীতে নেই, তোর কিছুর প্রয়োজন হলে আমি তো আছি, আমাকে জানাস। সে আরও বলল, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি, আগামী রবিবার তোর বিয়ে। আমি অবাক হয়ে বললাম, কি? আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি? তুই বিয়ে করে স্বামীর বাড়িতে গেলে সেটাই তোর জন্য ভালো হবে। দাদার উপর আমার এতটাই রাগ হচ্ছিল যে ওকে বলতেও পারলাম না যে কার সাথে আমার বিয়ে। ও আরও বলল, সবেমাত্র মা মরেছে, মনের মধ্যে যদি বিয়ে নিয়ে কোনো স্বপ্ন থাকে সেটা মনের মধ্যেই রাখ, আমি তোর বিয়ে ধুমধাম করে দিতে পারবো না। এ কথা বলেই ও আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি বালিশে মাথা দিয়ে কাঁদতে লাগলাম। তারপর মনে মনে নিজেকে এইভাবেই সান্ত্বনা দিলাম যে একদিন তো আমার বিয়ে হবেই, সেখানে আমার নিজের সংসার হবে, কারো দাসত্ব করতে হবে না, বৌদির অত্যাচার থেকে অন্তত বেঁচে যাব। এইসব ভেবেই দিন পার হচ্ছিল। কিন্তু বিয়ের দিন এটা দেখে অবাক হয়ে গেলাম যে আমার দাদা কেমন মানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছে। এটাতে নিশ্চয়ই বৌদির কোনো চাল আছে, কারণ বৌদি নিশ্চয়ই আমাকে শত্রু ভাবত। আমি মনে মনে জানতাম যে
কোনো একদিন বৌদি আমার উপরে প্রতিশোধ নেবেই। আর আজকে উনি সেটাই করেছেন। আর আজকে সে সফলও হয়েছে। কারণ আমার বর অদ্ভুতভাবে বসে আছে, যাকে দেখে একটা বাচ্চাও বলে দিতে পারবে যে সে একজন সাধারণ মানুষ না, বরং একজন পাগল। কেননা ও হাতে একটা ললিপপ নিয়ে খাচ্ছিল, চুল এলোমেলো, কাপড় তো নতুনই পরেছিল, কিন্তু এত নোংরা করে ফেলেছে যেন কোনো ছোট ছেলে মাটি নিয়ে খেলা করেছে। ওকে দেখে সবাই বুঝতে পেরেছে আমার বর পাগল। আত্মীয় স্বজন না থাকায় আশেপাশের কিছু লোক এসেছিল, তারাও বলতে লাগলো নিশার বর পাগল। ওর দাদা বৌদি ওর উপরে এ কী ধরনের প্রতিশোধ নিল, মা মরার সাথে সাথেই ওর কপাল পুড়ল। এমন একটা সুন্দর মেয়েকে পাগলের সাথে বিয়ে দিচ্ছে। আমার বিয়ে হয়ে গেল, এখন আমার বিদায় হতে যাচ্ছে। আমার চোখ থেকে জল ঝরছিল। আমি কাঁদতে চেয়েছিলাম, কিন্তু কাঁদতেও পারিনি, কারণ আমার কান্না দেখারও কেউ নেই। মাকে খুব মিস করছিলাম। মা বেঁচে থাকলে আমার সাথে এই সব হতো না। আমার বৌদি দাদাকে দিয়ে এই কাজ করিয়েছে, কিন্তু দাদা একবারও ভাবেনি যে সে তার নিজের বোনকে একটা পাগলের সাথে বিয়ে দিচ্ছে। এ আমাকে কোথায় রাখবে, কি খাওয়াবে? আজকাল লোকজন তাদের মেয়েদের বিয়ে এমন ছেলের সাথেও দেয় না যার কাছে চাকরি বাকরি নেই। আর এর তো মাথায় ঠিক নেই। এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম বিয়েতে না করে দেই, কিন্তু তাতে কি হতো, একটা নাটক তৈরি হতো। এরপর ওরা আমাকে জোর করে বিয়ে দিত। তাই আমি সব কিছু ভগবানের উপরে ছেড়ে দিই। চুপচাপ বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় দাদা আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে আমি মাথা সরিয়ে নিলাম। সবাই এটা দেখে বলেছিল একে অপমান করাই উচিত। আমার বৌদি আমার সাথে কথা বলার জন্য এগিয়ে এলে আমি তার সাথে কথাই বলিনি, কারণ সে আগেই সবার সামনে বলেছিল তোমাকে বিয়ে দিয়ে দিয়েছি, তুমি এখন এই বাড়ি থেকে বিদায় হও। তার যতই রাগ থাক না কেন, কোনো বৌদি তার ননদের বিদায়ের দিন এই রকম কথা বলে না। আমার প্রতি কেমন ব্যবহার হচ্ছিল, উপর থেকে ভগবান দেখছে, কিন্তু আমার বিশ্বাস ভগবানের প্রতি ছিল যে তিনি ন্যায় বিচার করবেন। এখন আমার সময় খুব খারাপ যাচ্ছে, কারণ আমার বর পাগল, কিন্তু ওদের বাড়িটা বিশাল। বাড়িতে 6টা রুম আছে, আর ওর একটা ভাই আছে। আমি ভেবেছিলাম সেও এই বাড়িতেই থাকে, কিন্তু যখন রাতে তার বদলে তার ভাই আমার রুমে এলো, আমি ঘাবড়ে গেলাম। সে বলল, বৌদি চিন্তা করো না, আসলে এটা আমারও বাড়ি, কিন্তু অন্য জায়গায়ও একটা বাড়ি আছে, সেখানে আমার স্ত্রী সন্তান থাকে। এখন তোমাকেই একে দেখে রাখতে হবে। ব্যাপারটা হলো কি, আমার স্ত্রীর সাথে দাদার বনে না, মা বাবাও নেই। এখন শুধু তুমি আর আমার দাদা এই বাড়িতে থাকবে। যদি বুঝতে না পারো কোথায় কোন জিনিস আছে, তাহলে ফোন করো, দেওয়ালে আমার ফোন নাম্বার লেখা আছে। আর যদি দাদা তোমাকে খুব বিরক্ত করে, তাহলে আমাকে ফোন করো। কিন্তু দেখো, আমিও সংসারী লোক, আর আমার বউ আমার এখানে আসা পছন্দ করে না। যদি খুব জরুরি প্রয়োজন হয় তবেই আমাকে ফোন করো, আর না হলে পরিস্থিতি নিজেই সামলানোর চেষ্টা করো, কারণ এখনই তোমারই স্বামী এবং তোমাকেই একে সামলিয়ে রাখতে হবে। আমি বুঝতে পারছি আমার অবস্থা কতটা খারাপ হতে চলেছে। আমি হ্যাঁ বলে মাথা নাড়ালাম। আর কী বা করতে পারি আমি? সে আরও বলল, তুমি চিন্তা করো না, মাথার উপরে ভগবান আছে, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি সে আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তারপর আবার বলল, আমি তোমাকে বোঝাতে চাইছি যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি বেশি চিন্তা করো না। জানি না কেন সে একই কথা দুবার বলল, আর কেন এত জোর দিয়ে বলল। এই বলল, পাই না চাই, এই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারলাম না। বললাম ঠিক আছে। আমার স্বামী অন্য রুমে বসেছিল। আমি তাকে দেখতে গিয়ে অবাক হয়ে গেলাম। এই ঘরটা মনে হয় তারই, কারণ ঘরে অনেক ভাঙা জিনিসপত্র এবং খেলনা পড়ে আছে। হয়তো তার মনটা শিশুর মতো। হঠাৎ তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম আমাকে কিছু বলবে বা কোনো পাগলামি করবে, কিন্তু সে কিছুই করলো না। আমি চুপচাপ আমার রুমে এসে শুয়ে পড়লাম।
আমার মনে হচ্ছিল ভিতর থেকে দরজা বন্ধ করে দেই, কিন্তু তেমন কিছুই করলাম না। বলতে খুব অদ্ভুত লাগছে, কিন্তু এত শান্তির ঘুম আগে কখনো ঘুমাইনি। ঘুম থেকে উঠে চোখ খুলে ভয় পেয়ে গেলাম। দেখি সামনে আমার স্বামী বসে। তারপর টেবিলের দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেল, কারণ টেবিলের উপর নাস্তা রাখা দেখে মনে হচ্ছে সকালেই দোকান থেকে আনা। আমি তার দিকে তাকালাম, তারপর চারপাশে দেখলাম, কারণ আমার মনে হচ্ছে তার ভাই নাস্তা নিয়ে এসেছে। কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। বাইরের দরজা তখনও বন্ধ। রাতে আমি নিজেই তালা লাগিয়েছিলাম। আমার স্বামী আমাকে নাস্তা করতে বলল এবং সেও নাস্তা করতে বসে গেল। আমি অবাক হয়ে ভাবলাম, এটা জানে যে আমরা বিবাহিত, তাই বাজার থেকে নাস্তা এনেছে। তাহলে এ কিসের পাগল? কিন্তু তারপর সে একটা অদ্ভুত গান গাইতে লাগলো। এটা মনে হয় কোনো কার্টুনের গান। তখন ভাবলাম হয়তো ওর খিদে পেয়েছিল, তাই বাজার থেকে নাস্তা নিয়ে এসেছে। কাছে টাকা থাকলে তো এই কাজ যে কোনো ছোট বাচ্চাও করতে পারবে। যাই হোক, তারপর নাস্তা করে ঘর পরিষ্কার করা শুরু করলাম। জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি যে এই সংসার কিভাবে চলে, কিন্তু এই মুহূর্তে বাড়িতে দরকারি সব জিনিসপত্রই আছে। আমি ওর ভাইয়ের নাম্বারে ফোন করলাম, কিন্তু তাকে ফোনে পাওয়া গেল না। আমি দুপুরের খাবার রান্না করলাম। এইভাবেই দিন চলতে লাগলো। তারপর একদিন হঠাৎ আমার স্বামী কোথাও চলে গেছে। আমি টেনশনে পড়ে গেলাম। ভাবলাম হয়তো সে বাড়ি ছেড়েই চলে গেছে। তাই ওর ভাইকে ফোন করলাম। সে বলল, হ্যাঁ, মাঝে মাঝে ও কোথাও চলে যায়, কিন্তু ফিরেও আসে। চিন্তার দরকার নেই, ও রাতের মধ্যেই ফিরে আসবে। যদি রাতেও ফিরে না আসে তাহলে তুমি আমাকে বলো। আমি বললাম, ঠিক আছে। রাত হলে আমার স্বামী ফিরে এলো। তার হাতে কিছু একটা ছিল। তিনি আমার হাতে সেটি দিলেন। আমি সেটি খুলে দেখলাম ভেতরে ফুল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তিনি বললেন, আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমিও অবাক হয়ে গেলাম। ও ফুলটা আমার হাতে রেখে নিজের রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর দেখলাম ঘরটা ভিতর থেকে বন্ধ। এখন আমার দিনগুলো খুব ভালোভাবেই যাচ্ছে। যেমন ভেবেছিলাম তেমন কিছুই হচ্ছে না, বরঞ্চ আমার স্বামী আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন প্রতিদিন। আমি জানি না সে কোথা থেকে টাকা পায়। বাড়িতেও সমস্ত বাজার ছিল। তারপর একদিন বাড়ির বাজারপত্র শেষ হতে শুরু করলে ওর ভাই এসে আমাকে 20,000 টাকা দিল। আমি বললাম, এই সংসারও তুমি চালাও? সে বলল, এরকম কোনো ব্যাপার না। আসলে আমাদের দুই ভাইয়ের কিছু দোকান আছে। মাসে 40,000 টাকা ভাড়া পাই। আজকে 1 তারিখ, তাই আমি তোমাকে টাকা দিতে এসেছি। আমি বললাম, ঠিক আছে, আমি বাজারগুলো করে ফেলবো। এই বাড়িতে টিভিও ছিল, এসিও ছিল, দরকারি সব জিনিসই ছিল। একদিন নির্লজ্জের মতো আমার দাদা আর বৌদি এখানে এসে পড়ে। ওরা জানতো যে ওরা আমাকে পাগলের সাথে বিয়ে দিয়েছে। এখন ওরা নিশ্চয়ই এটাই দেখতে এসেছে যে আমার এখন কি অবস্থা হয়েছে। কিন্তু আমাকে দেখে তো ওরা অবাক হয়ে গেল। আমি একটা নতুন শাড়ি পরেছিলাম। আমার বৌদি জিজ্ঞেস করলো, এই শাড়িটা কে দিল? এরা তো মাত্র 2টো শাড়ি কিনেছিল। আমরাও তো তোমার জন্য কোনো শাড়ি কিনিনি। আমি বললাম, এটা আমার স্বামী আমার জন্য এনেছে। বৌদি বললেন, তোমার স্বামী তো ঠিক করে কথাই বলতে পারে না, ও তোমার জন্য শাড়ি আনলো কিভাবে? আমি বললাম, ও আমাকে এনে দিয়েছে। আর তোমাকে কে বলেছে ও ঠিকভাবে কথা বলতে পারে না? চলো তোমাকে আমি দেখাই ও আমার জন্য কি কি এনেছে। আমি যখন আমার বৌদিকে সব জিনিস দেখালাম, সে অবাক হয়ে গেল। বৌদি বললেন, ও এত জিনিস কোথা থেকে আনছে? চুরি করে আনছে না তো? আমি বললাম, মোটেও না। এগুলো দেখে বুঝতে পারছো না? এগুলো একেবারে নতুন। ওরা ভেবেছিল আমার সাথে খুব খারাপ কিছু হবে, কিন্তু যখন দেখলো আমার সাথে খারাপ কিছুই হয়নি, তখন ওরা টেনশনে পড়ে গেল। আমি আমার দাদাকে বললাম, তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি। এখানে আমি খুব সুখেই আছি। এই বাড়িতে আমার কোনো কিছুরই অভাব নেই। আমরা গরিব মানুষ। বিয়ে হলে আমাদের মতো কোনো গরিবের সাথেই হতো, কিন্তু এদের অবস্থা আমাদের থেকে 100 গুণ ভালো। এই দেখো, এদের বাড়িতে এসিও আছে। যদি গরমও পড়ে তবুও আরামে ঘুমোতে পারি। আমার বৌদির মুখ হাঁ হয়ে গেল। আমি জানতাম বাড়িতে গেলেই দাদার সাথে ঝগড়া করবে। এটা ভালো, ওরা আমাকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবে। কিন্তু আমার স্বামী কখনো আমার সাথে এরকম করে না।
আমার স্বামী আমার জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসেন আর আমার যত্ন নেয়। একদিন হাঁটার সময় হোঁচট খেয়ে পা কেটে গেলে আমার স্বামী আমার পায়ে ব্যান্ডেজ করে দেন, কিন্তু রাত হলে তিনি অন্য ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিতেন। আমি খুব টেনশনে ছিলাম, এটা কেমন ব্যাপার, তার সাথে কথা বলতে হবে। আমি সিনেমাতে দেখেছি যে ভালোবাসায় মানুষ সুস্থ হয়ে যায়, আর ও যদি সুস্থ হয়ে যায় তাহলে সে দারুণ মানুষ হতে পারে, কারণ সে সুন্দর এবং যুবক, টাকারও অভাব নেই, বাড়িও নিজেদের। যদি ঠিক হয়ে যায় তাহলে আমার জীবন সেট আপ হয়ে যাবে। কিন্তু ও তো আমার সাথে তেমন কথাই বলতো না। ধীরে ধীরে আমি বুঝতে শুরু করি যে এখানে যাই রহস্য থাক না কেন তা ওই ঘরের সাথেই সম্পর্কিত। কারণ আমার স্বামী ওই ঘরে গিয়ে নিজেকে বন্ধ করে রাখতেন, বন্ধ করে। তাই আমি মনে মনে ভাবলাম যে সে রুমের মধ্যে কী করে তা আমাকে জানতে হবে। আমি একবার ওই ঘরে গিয়েছিলাম, সেখানে সেরকম কিছুই ছিল না। আমার বৌদি লোকেদের কাছে বলতে শুরু করেছিল যে ওর বিয়ে পাগলের সাথে হয়েছে, কিন্তু ও খুব সুখে আছে। এই কথাটা আমার কানে পৌঁছালে আমি বলতাম যে হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ, আমি খুব খুশি, আমাদের সব কিছু আছে, আমার কাছে টাকাও আছে, সংসারের সমস্ত দায়িত্ব আমার হাতে। আমার স্বামী আমার খেয়ালও রাখেন এবং আমার জন্য নতুন নতুন জিনিসও নিয়ে আসতেন। তিনি কোথাও যেতেন আমি জানি না, আমি একবার তার পিছু নিয়েছিলাম, আমি পথ চিনতাম না, তাই আমি ফিরে আসি। ও রাস্তাঘাট খুব ভালো করেই চিনত, হয়তো বাচ্চাদের সাথে খেলতে কোনো বাগানে গিয়েছিল, কারণ তার কাছে বাচ্চাদের খেলার অনেক কিছু ছিল। তাই আমি এই বিষয়ে খুব বেশি মনোযোগ দিলাম না। কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে সে ঘরে বসে কি করে, এবং সে দিনের বেলাও ঘরে তালা মেরে বাইরে যেত। একদিন আমি তালা লুকিয়ে ফেললাম, তালা খুঁজে না পেয়ে ঘর খোলা রেখে বাইরে চলে যাই। আমি বাইরে চলে যাই। আমার প্ল্যান ছিল যে আমি আগে থেকেই ঘরের ভিতরে লুকিয়ে থাকব, এবং সে যখন রুমে ঢুকবে তখন আমি জানতে পারবো সে ঘরের ভিতরে কি করে। কিন্তু বাড়িতে ফিরে সে আমাকে খুঁজতে লাগলো, আর মাঝে মাঝে আমার সাথে দু এক কথাও বলতো। আমার নামটাও মুখস্থ করে ফেলেছে, সে আমাকে আমার নাম ধরে ডাকতো। মাঝে মাঝে ওকে দেখে খুব খারাপও লাগতো। এও তো কারো সন্তান, সে এক সুন্দর যুবক, এর সাথে কি এমন হয়েছে যে একেবারে পাগল হয়ে গেছে? সম্ভবত তার সাথে কোনো দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আমি তার ভাইকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে কিছুই বলেনি, শুধু বলেছিল সময়ের সাথে সাথে তুমি সব কিছুই জানতে পারবে। এটা কেমন কথা? সময়ের সাথে সাথে আমি সব কিছু কীভাবে জানবো? আমি আমার স্বামীর ছোটোবেলার একটা ছবি খুঁজে পেয়েছিলাম। মনে হচ্ছিল যে পুরো বাড়ির মধ্যে ওই সবচেয়ে সুদর্শন যুবক, কিন্তু ওর এই অবস্থা কীভাবে হলো? আমার মনে এইসব অদ্ভুত প্রশ্ন আসছিল। আমার স্বামী আবার আমার জন্য নতুন একটা জিনিস নিয়ে এসেছে। ঘরে গিয়ে ও বুঝতে পারলো যে আমি ঘরে নেই, তাই জিনিসটা ওখানেই রেখে দিল। আমি জিনিসটি রাখার আওয়াজ শুনতে পেলাম। তারপর তিনি নিজের ঘরে ঢুকলেন। আমি ওই ঘরেই এক কোণে লুকিয়ে রইলাম। তিনি দরজা ভিতর থেকে লক করে চেয়ারে বসলেন। আমি লুকিয়ে থেকে ওর দিকে তাকিয়ে রইলাম। সে বুঝতেও পারেনি যে আমি ঘরের ভিতরে। সে মাথা নিচু করে এমনভাবে বসেছিল যে মনে হচ্ছিল সে বড় কোনো কথা ভাবছে। মুখটা উপরে তুললে দেখলাম মুখের পাগলাটে ভাবটা চলে গেছে। আমার কিছু গড়বড় মনে হলো, কিছু একটা আছে যেটা স্বাভাবিক না। কিছুক্ষণ পর সে পকেট থেকে একটা স্মার্টফোন বের করলো। ফোনও কোথায় পেল? আর ফোনটা একদম ঠিকঠাক, কোথাও ভাঙা নেই, যেখানে ওর সব কিছুই ভাঙা। ফোনে সে একজনের সাথে কথা বলতে শুরু করেন, এবং যখন সে কথা বলতে শুরু করেন তখন আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে, সে একজন নর্মাল মানুষের মতো কথা বলছে। সে ফোনে বলল যে আমি তোমাকে আগেই বলেছিলাম এই টাকাটা ব্যবসায় লাগাতে, যা আমার ভাগ্যে থাকবে তাই ফেরত পাবো। আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে আমার সামনে, পৃথিবীর সামনে পাগল হয়ে এখানে বসে বিজনেসের ডিল করছে, কিন্তু ও সকলের সামনে, এমনকি ওর স্ত্রী আমাকেও মিথ্যা কথা বলছে। বলে সে অন্তত আমাকে বলতে পারতো। আমার ওর সামনে আসার ইচ্ছা হচ্ছিল, কিন্তু তারপর ভাবলাম দেখা যাক ও কী করে।
কিছুক্ষণ পরে পকেট থেকে অনেক টাকা বের করে একপাশে রাখলো। তারপর আবার কাউকে ফোন করলো। এবার আমি বুঝতে পারলাম ও কাকে ফোন করছে। ও ওর ভাইকে ফোন করে বলল, আমার মন চাইছে আমি নিশাকে সব কিছু বলে দেই। ও আমার স্ত্রী, আমি ওর সঙ্গে থাকতে চাই। কিন্তু ওপাশ থেকে আওয়াজ আসলো, তাড়াহুড়ো করো না। তখন আমার স্বামী বলল, তাড়াহুড়ো কোথায়? আমাদের বিয়ে হওয়া 4 মাস হয়ে গেছে। যখন আমার কথা উঠল আমি বাইরে বেরিয়ে এলাম। ও আমাকে দেখে ওর মুখ হাঁ হয়ে গেল আর ফোনটা একপাশে রেখে দিল। আমি বললাম, এসব কি? কেন সকলের সামনে পাগল সেজে থাকো? আমি সব কিছু শুনে নিয়েছি, আমাকে পুরো সত্যিটা বলো। ব্যাপারটা কি? আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তখন সে বলল, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আমি জানি না, আমার একা একাই কান্না পাচ্ছে। আমাকে বলো ব্যাপারটা কি? সে আমাকে যা বলল তা শুনে তো আমি হতভম্ব হয়ে গেলাম। সে বলল, আমি এই এলাকার সবচেয়ে বুদ্ধিমান আর শিক্ষিত ছেলে। আমি একটা ভালো চাকরিও করতাম। আমি এখনও ওই চাকরিতেই আছি। আমি সারা রাত বসে অনলাইনে কাজ করি। আমি বললাম, তাহলে তুমি পাগলের ভান করে থাকো কেন? তখন তিনি বললেন যে আমার কয়েকজনের সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু আমি জানতাম না যে তারা এতটা বাজে। একদিন আমরা ঘুরতে গেছিলাম, সেখানে আমাদের সাথে একজনের ঝগড়া হয় এবং ওদের হাতে লোকটি মারা যায়। সম্পূর্ণ দোষ আমার উপরে এসে পড়ল। তাই আমাকে পাগল হওয়ার অভিনয় করতে হলো, না হলে আমি শাস্তি পেতাম এবং সারা জীবন আমাকে জেলে কাটাতে হতো। কারণ ওরা ওই লোকটিকে মেরে সবাই পালিয়ে গিয়েছিল, কিন্তু আমি লোকটিকে বাঁচাতে সেখানেই রয়ে গেছিলাম। কিন্তু ও শেষ পর্যন্ত মারা যায় এবং ও অভিযোগ আমার উপরে চলে আসে। আমাকে পুলিশ ধরে নিয়ে গেলে এখনও ওই ছেলেদের বাড়ির লোকেরা এই এলাকাতেই থাকে। আমার কারণে তাদের ক্ষতি হয়েছিল, তাই আমাকে পাগলামির অভিনয় করতে হয়েছিল। কিন্তু এখন শুনতে পাচ্ছি যে ওরা বাড়ি বিক্রি করে দিয়েছে আর 1 মাস পরে এই এলাকা ছেড়ে চলে যাবে। আর ওরা চলে যাওয়ার পর আমি নিজের মতো করে বাঁচতে পারবো। আমি তোমাকে এসব বলিনি, কারণ ভেবেছিলাম একবার ওরা এখান থেকে চলে গেলে তোমাকে বলবো। তোমার ভাই যখন বলল যে তুমি এই সম্বন্ধ মেনে নিয়েছো, তখন আমরা খুব অবাক হয়েছিলাম। আমরা যখন ভিতরের ব্যাপারটি জানতে পারি, তোমাকে না দেখেই বিয়েতে হ্যাঁ বলেছিলাম। ভাবলাম তোমাকে বাঁচিয়ে কিছুটা পুণ্য অর্জন করি। তোমাকে খুব ভালোবাসি, তোমার মনটা খুব সুন্দর। আমি শুধু কাজের জন্যই বাইরে যেতাম, আর বাইরে গেলেই আমার চোখের সামনে তোমার মুখটা ভেসে উঠত। আর তখনই তোমার জন্য কিছু না কিছু কেনার কথা ভাবতাম, আরও ভাবতাম তুমি বিরক্ত হয়ে আমাকে ছেড়ে চলে না যাও। যে পাগলের সাথে থাকা যায়, তাই আমি তোমার দুঃখ কমানোর জন্য তোমার জন্য উপহার নিয়ে আসার চেষ্টা করতাম, যাতে তুমি খুশি হও। আমার চোখ দিয়ে আবার জল পড়তে লাগলো। তিনি বললেন, তুমি আবার কাঁদছো কেন? আমি বললাম, আমি সুখে কাঁদছি। তখন তিনি বললেন, খুবই অদ্ভুত, দুঃখেও কাঁদো আবার সুখেও। আর দেখো, এখন থেকে তোমার জীবন খুব ভালো যাবে। আর মাত্র 1 মাস, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই। আমি ভাবছিলাম ভগবান আমার কোনো পুণ্যের ফল আমাকে দিচ্ছেন। আমি কখনো কারো কোনো খারাপ করিনি, কিন্তু আমার নিজের দাদা আমার সাথে এত খারাপ করেছে। কিন্তু ভগবানের কৃপা, আপনি একদম ঠিক আছেন। তিনি বললেন, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সব সময় তোমার খেয়াল রাখবো আর তোমার সাথে থাকবো। আমাদের জীবন খুব সুখের হবে। ধীরে ধীরে আমি প্রচার করলাম যে আমি আমার স্বামীর চিকিৎসা করিয়েছি। এখন আমরা দুজন খুব সুখে আছি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।